আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে আপনাদেরকে আবারও একটা খুবই দুর্দান্ত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের মঈন স্যার। আর সাধারণ জ্ঞানের এই অসাধারণ ক্লাসে আপনারা সবাই খুব সুন্দরভাবে যুক্ত হয়ে যান প্রতিনিয়ত। এবং আজকেও আমি আপনাদের সকলকে একটাই অনুরোধ জানাবো যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু কষ্ট করে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। এবং তার পরবর্তীতে সবাই খুবই দ্রুত একটু আমাদের আজকের লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেবেন। তাহলেই কিন্তু আমরা আমাদের আজকের লাইভ ক্লাসে সকলের ফ্রেন্ড সার্কেলের কাছে পৌঁছে দিতে পারবো এবং আমাদের খুবই দ্রুত আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনারা সবাই জানেন যে দীর্ঘ অনেক দিন ধরেই কিন্তু আমরা এই সাধারণ জ্ঞানের বা অনেকগুলো ফ্রি ক্লাস কিন্তু প্রতিনিয়ত দিয়েই যাচ্ছি আপনাদের, যেন আপনারা খুব ভালোভাবে আপনাদের সকল ঝামেলাগুলোকে, আপনাদের সকল সমস্যাগুলোকে সমাধান করতে পারেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মূলত নির্বাচন নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা সাম্প্রতিক টপিকের উপরেই, নির্বাচন নিয়ে একটা ক্লাস আপনাদের জন্য দিতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু কষ্ট করে কমেন্টে জানান যে আমার ভয়েস কি ক্লিয়ার কিনা, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এবং আমার যে ভয়েস কি একদম ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় আমরা কিন্তু খুবই দ্রুত আমাদের ক্লাসে এখনই চলে যাব। ওকে, অনেকে যুক্ত হয়েছে মাশাআল্লাহ আমাদের সাথে। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। সবাই একটু খুবই দ্রুত একটু শেয়ার করে দেন আজকের ক্লাসটা, এবং আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবার কাছে আজকের ক্লাসটা একটু পৌঁছে দেন। যদি পৌঁছে দিতে পারেন তবেই কিন্তু আমরা আমাদের আজকের লাইভ ক্লাসটা চলে যাব, একদম দেরি না করে। ঠিক আছে? ওকে, আজকের যে টপিকটা আমি আবার বলে রাখি, আমি একটু শেয়ার করে দিই। আজকের যে টপিক হচ্ছে নির্বাচন, অর্থাৎ নির্বাচন ব্যবস্থা নিয়ে বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো দেরি করার কোনো সুযোগ নাই। প্রিয় শিক্ষার্থীরা যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই একটু কষ্ট করে আমাদের আজকের ক্লাসটা একটু শেয়ার করে দেবেন। আচ্ছা, তো আপনাদের সাথে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত পড়ছি, নতুন জিনিস জানছি, কিন্তু আবার ভুলে যাচ্ছি। তো আমরা যেন ভুলে না যাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই প্রতিদিনের যে ক্লাসগুলো আমাদের হয় সেই ক্লাসগুলো অবশ্যই একটু নোট ডাউন করতে হবে। তাহলে সবাই আজকের ক্লাসটা একটু খুবই দ্রুত একটু শেয়ার করে দেবেন, এবং অবশ্যই আজকের ক্লাসটা শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে লিখে এভাবে করে হাইলাইট করে দিবেন। হাইলাইট একটা অপশন আসবে, দেখবেন সবাইকে হাইলাইট করে দিবেন যেন সবাই আজকে ক্লাসটা করতে পারে। আর পাশাপাশি খুব ইন্টারেস্টিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাদের সকলের অবশ্যই সকলকে আজকে নোট করতে হবে। নোট করে আজকের যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী যেগুলো নিয়ে আমরা আজকে ক্লাসটা সাজিয়েছি, সেই ক্লাসটা আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে। ক্লিয়ার স্যার আছেন, ওকে, ক্লিয়ার। সাবিয়া আছেন আমাদের সাথে, জান্নাতুল ফেরদাউস, মাশাআল্লাহ। প্রিয় ভাই বোন, দেরি করার কোনো সুযোগ নাই, খুবই দ্রুত আমাদের ক্লাসটা আমরা এখনই শুরু করে দেব। তো দেরি না করে আমরা এখনই আমাদের সকল ফ্রেন্ড সার্কেলদেরকে একটু জানিয়ে দিই যে আমরা ক্লাসে চলে এসেছি, এবং আমাদের আজকের ক্লাসটা মূলত নির্বাচনের উপরে। আমি আবারও বলছি, আমাদের আজকের ক্লাসটা মূলত নির্বাচন ব্যবস্থার বেসিক যে বিষয় বলি সেই কনটেক্সটের উপরে, অর্থাৎ নির্বাচন রিলেটেড পড়াশোনা আমরা আজকে করব। হ্যাঁ, বিশেষ করে যে 13তম যে জাতীয় নির্বাচন আছে, এই নির্বাচন রিলেটেড যে পড়াশোনা সেটাই আমরা আজকে করব, এবং সেটা সম্পর্কে বেসিকটা জানার চেষ্টা করব। ওকে, আমাদের সাথে আছে সুজন স্যার আছেন, জানাতুল ফেরদাউস আছেন আমাদের সাথে, পারভিন আছেন আমাদের সাথে, পারভেজ আছেন, আছেন সাদিয়া আছেন, জান্নাতুল ফেরদাউস, মাশাআল্লাহ। ওকে, সামিউল হাইলাইট করেছেন, জান্নাতুল মাওয়া, ওয়ালাইকুম আসসালাম স্যার। তো যারা যারা আছেন প্রিয় স্যারেরা সবাই একটু খুবই দ্রুত একটু শেয়ার করে দেন, তাহলে কিন্তু আমরা ক্লাসের দিকে চলে যেতে পারবো। ওকে, নেত্রকোনা থেকে আছেন আফরোজা। ওকে, শাহিন ইসলাম, আলহামদুলিল্লাহ একটু অসুস্থর মধ্যে ভালো আছি। তো আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে সকল ফ্রেন্ড সার্কেল থেকে যেহেতু পৌঁছে দিবেন, সবাই আজকে একটু জানান কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, যেন আমাদের ফ্রেন্ড সার্কেল বাকিরা সবাই যুক্ত হতে হতে আপনারা একটু কমেন্টে জানিয়ে ফেলেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আজকের টিউটোরিয়ালের এই সুন্দর ক্লাসটাতে। সবাই খুবই দ্রুত একটু সবাই একটু কষ্ট করে একটু জানিয়ে দেন। ওকে, ভেরি গুড। সবাই ওকে, আফরোজা, সবাই শেয়ার ডান। ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে লোকমান আছেন আমাদের সাথে, শাইনি আছেন নারায়ণগঞ্জ থেকে, আফরোজা আছেন আমাদের সাথে, আসমানি আছেন আমাদের সাথে। ভেরি গুড। আমি যদিও একটু অসুস্থ, হ্যাঁ, একটু ঠান্ডা জ্বরের মধ্যে ভুগছি, তারপর আপনাদের যেহেতু ক্লাস শিডিউল আজকে আছে, তো সেই ক্লাস শিডিউলে চলে আসা।
তো আজকে যে ক্লাসটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হতে চলেছে, নির্বাচনের উপর ইনশাল্লাহ আমরা ক্লাসটা নেব। তো আমাদের সাথে শামিমা জাহিদ বলেছে স্যার আমার কমেন্ট পড়ে না। হারে শামিমা, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নওগাঁ থেকে যুক্ত আছেন সোনার বাংলা, আমাদের সাথে সেতু আছেন, ওয়ালাইকুম আসসালাম। গাজীপুর থেকে আসমানি, কক্সবাজার থেকে আব্দুল্লাহ, ভেরি গুড। পাবনা থেকে জাহিদ, ওকে। নীল অনুভূতি আছে দিনাজপুর থেকে, মাশাল্লাহ। তো প্রিয় স্যারেরা সবাই যুক্ত আছেন। রবি আছেন বাগেরহাট থেকে, ফরিদপুর থেকে জান্নাত, মাশাল্লাহ। তাহলে সবাই একটু বলেন তো রেডি? রেডি বললেই কিন্তু আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি। সবাই একটু বলেন যে স্যার রেডি। সবাই একটু বলেন, কমেন্ট করেন, একটু কমেন্ট করেন যে স্যার রেডি। রেডি হলেই কিন্তু আমরা এখন ক্লাসের দিকে চলে যাচ্ছি, যে আমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছি, ঠিক আছে? ওকে। দীপ্তি শর্মা পঞ্চগড় থেকে, পঞ্চগড় গত সপ্তাহে ছিলাম পঞ্চগড়ে, খুব সুন্দর একটা এলাকা পঞ্চগড়। আর রেবেক আছে নাটোর থেকে, বগুড়া থেকে আছে জাকিয়া, বগুড়ার দই কি যে বিখ্যাত, হ্যাঁ। ভেরি গুড, ওকে। ইসমাইল হোসেন আছেন, আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। নৌসিন আছেন দিনাজপুর থেকে, ওকে। ঢাকা থেকে মাহফুজা, অনেক ধন্যবাদ। চলেন সবাই একটু বলেন স্যার রেডি। রেডি বলেই কিন্তু আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি, চলেন রেডি করে ফেলি, আর দেরি না করি। ওকে। মুন্সিগঞ্জ থেকে নরসিংদী, মাশাআল্লাহ। বাংলাদেশের অনেক জায়গা থেকে, অনেক জেলা থেকে আমাদের প্রিয় শিক্ষার্থীরা আজকে আছেন। ওকে, যেহেতু রেডি বলেছেন তাহলে চলেন আমরা ক্লাসের দিকে চলে যাই। ভেরি গুড, ওকে। জানাতুল ফেরদৌস বলেছেন রেডি। আচ্ছা দেখেন তো, প্রথম যে প্রশ্নটা আপনাদের সামনে আসছে সেই প্রশ্নটা একটু আনসার করেন। বাংলাদেশে এখন পর্যন্ত মোট কতটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? দেখি, অনেকে এই ইজি প্রশ্নটাও ভুল করবে, একদম ইজি একটা প্রশ্ন, কিন্তু এটাতে অনেকে ভুল করবে। বলেন দেখি, সবাই মুরব্বীরা খুবই দ্রুত। বাংলাদেশে সর্বপ্রথম নির্বাচন যেটা হয়েছিল সেই থেকে এখন পর্যন্ত আমাদের কতগুলো নির্বাচন হয়েছে? আচ্ছা, একজন বলেছেন যে স্যার রেডি। আচ্ছা, ভেরি গুড। যারা যারা রেডি বলেছেন আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আপনারা সবাই একটু কষ্ট করে জানান যে এই প্রশ্নটার উত্তর কি হবে। বাংলাদেশে এখন পর্যন্ত মোট কতটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? আমি যদি বলি বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। 7 মার্চ 1973, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম নির্বাচন, ঠিক আছে? এখন পর্যন্ত বাংলাদেশে মোট নির্বাচন হয়েছে 12টি, ঠিক আছে? তাহলে সর্বশেষ নির্বাচন কততম ছিল? সর্বশেষ নির্বাচন ছিল দ্বাদশ, অর্থাৎ দ্বাদশ জাতীয় নির্বাচন ছিল। আর এবছর 2026 সালে যেটা হচ্ছে, আমরা সবাই জানি যে 2026 সালে যেটা হচ্ছে এটা হচ্ছে ত্রয়োদশ মানে তো বুঝেন আপনারা, তাই না? ত্রয়োদশ মানে 13তম জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এবার। 13তম জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এবার। তাহলে 13তম জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, কিন্তু প্রশ্নটা বলেছে বাংলাদেশে এখন পর্যন্ত মোট কতটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেখি কে কে বলতে পারবেন। ইজি প্রশ্ন একদম স্যার, সবচেয়ে ইজি প্রশ্ন মনে হয়, বাংলাদেশের সবচেয়ে ইজি প্রশ্ন এবং বর্তমান সময়ে রিলেটেড একটা প্রশ্ন মনে হয় এটা। ওকে, 12টি। অনেকে ভুলে প্রথমে 13টি দিয়ে দিছে, আয় হায় রে 13টি। এই যে দেখছেন সবাই যখন মানে 13তম ত্রয়োদশ সারাদিন দেখতেছে, অনেকে ভুলে কি দিয়ে দিছে 13তম। আসলে 13তম হবে না, এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে কিন্তু 12টা, এবার হচ্ছে 13তম। এটা হয়ে গেলে 13টা হবে, ঠিক আছে? ইজি জিনিস কিন্তু ভোলা যাবে না, এটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেটা, এটা 2026 সালে অনুষ্ঠিত হবে বা হচ্ছে, ঠিক আছে? এটা হবে ইনশাল্লাহ। ওকে, সবাই আজকে যারা যারা আছেন প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু আজকে যেটা করতে হবে, @ লিখে একটু হাইলাইট করে দিতে হবে। আজকের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এবং শুধু গুরুত্বপূর্ণ বলবো না, সচেতন নাগরিক হিসেবে এই ক্লাসটা অবশ্যই করা উচিত, এটা সকলের করা উচিত, ঠিক আছে? ইজি একটা প্রশ্ন। ওকে, স্বপ্ন আছে আমাদের সাথে সুজন আছেন সর্বপ্রথম, ভেরি গুড। আচ্ছা, কে বলতে পারবে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা কত সালে হয়েছে? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কত সালে হয়েছে? কে বলতে পারবে? দেখি, আপনাদের কাছ থেকে তো আনসার নেই, আমি প্রশ্ন করবো এবং আনসার দিবেন আজকে আপনারা। বলেন সবাই, দ্বাদশ জাতীয় নির্বাচনটা কত সালে হয়েছে? আমি একটু দেখতে চাই, সবার উত্তর দেখতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কত সালে হয়েছে? অনেক ধন্যবাদ। সামিয়া আমাদের সাথে যুক্ত আছে, বরিশাল থেকে সামিয়া আছে, হাইলাইট করেছে, অনেক ধন্যবাদ। মিতা আছেন আমাদের সাথে, মহিবুল আছেন আমাদের সাথে, ভেরি গুড।
আচ্ছা, সোনিয়া নুসরাত বলছে স্যার আমি সাবজেক্টিভে ভর্তি হয়েছি কিন্তু ক্লাস কবে এই বিষয়ে কিছু জানতে পারলাম না। আপনাকে অবশ্যই একটু নক দেওয়া হবে, আপনি আবার একবার কষ্ট করে আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটু নক দেন। অনেকগুলো স্টুডেন্ট একসাথে ভর্তি হওয়ার কারণে হয়তো এই হ্যাসেলটা হয়েছে, ইনশাল্লাহ এটা খুবই দ্রুত সলভ করা হবে। ওকে, সবাই একটু বলেন দেখি যে আমাদের যদি বলা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা 12তম ছিল, 12তম, এই 12তমটা কত সালে হয়েছে বলেন। আচ্ছা, একজন বলেছে 7 জানুয়ারি, আমাদের মামুন ভাই বলেছে 7 জানুয়ারি 2024। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মহিবুল স্যার বলেছেন 2024। ভেরি গুড, ভেরি গুড। 2 জন বলেছেন 2024, 3 জন বলেছে 2024। তাহলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হয়েছে? ভেরি গুড, একজন বলছে 7 জানুয়ারি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আশা করছি এটা সবাই পারবেন, 7 জানুয়ারি 2024। সবার আগে আনসারটা করেছিলেন শাহিন আল মামুন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা জানি যে এই 12তম যেটা, এটা হয়েছে 7 জানুয়ারি। 7 জানুয়ারি, 7 জানুয়ারি 2024 সালে কিন্তু এই নির্বাচনটা হয়েছে। সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা ছিল, এটা হয়েছে 7 জানুয়ারি 2024 সালে। তাহলে আশা করছি বেসিক বিষয়গুলো আপনাদের সবার ক্লিয়ার। নির্বাচন কি বা ভোটিং কি জিনিস, ভোট কি জিনিস, এটা সম্পর্কে আর কাউরে বলার দরকার নাই। আপনারা অতটুকু অন্তত ক্যাপাবল যে নির্বাচন কি এটা বুঝেন, ঠিক আছে? তাহলে আশা করছি এটা সম্পর্কে সবাই ক্লিয়ার। বেসিক একটা ইজি প্রশ্ন, এটা সম্পর্কে আপনাদের সবাই ডান। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, কেমন? ওকে, ভেরি গুড। খাদিজা বলেছেন, আচ্ছা ওকে, আচ্ছা আশা করছি পারবেন। পরের কোশ্চেন আমরা চলে যাচ্ছি, দেখেন। তাহলে আনসার হবে 3। আমরা জানি যে এখন পর্যন্ত মোট নির্বাচন হয়েছে কতটি? 12টি নির্বাচন হয়েছে। আর এবার সহ, এবার হয়ে গেলে কয়টা হবে? এবার হচ্ছে 13তম। আচ্ছা, এবার চলেন 2 নম্বর প্রশ্নে চলে আসি, নির্বাচন নিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে? কে কে পারবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশ করেছে? আচ্ছা, এটা কি 50টা, এটা কি 60টা, এটা কি 51টা নাকি 56টা? 50, 60, 51 নাকি 56? বলেন বলেন কি হতে পারে এটা? আমি একটু বলে রাখি, আমাদের এই যে ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ, আপনারা আনসার করতে থাকেন, ইজি প্রশ্ন কিন্তু। জাতীয় সংসদ নির্বাচন 2026, এই নির্বাচনে আমরা দেখেছি যে আমাদের বর্তমান নিবন্ধিত যে দল, নিবন্ধিত দল কিন্তু আছে 7টি। নির্বাচনী হলফনামায় আমরা দেখেছি যে বর্তমান নিবন্ধিত দলের দেখানো হয়েছে 60টি বা 7টি। কিন্তু তার মধ্য থেকে, নিবন্ধিত দলের মধ্য থেকে আমরা দেখেছি যে নির্বাচনে অংশগ্রহণ করতেছে, নির্বাচনে অংশগ্রহণ, এই নির্বাচনে অংশগ্রহণ করছে কয়টা দল বলেন? এটা আপনাদের আনসারটা রাখি, কিন্তু আমি আরো কিছু ডাটা দেই, এই আনসারটা আপনারা করতে থাকেন। এই নির্বাচিত দলগুলোর মধ্য থেকে মোট প্রার্থী এবছর, মোট প্রার্থী হচ্ছে 2005 জন। 2005 জন। তাহলে 2005 জন প্রার্থী এবছর নির্বাচন করবে, যার মধ্যে আসন সংখ্যা আমরা জানি 300। তাহলে আসন আছে কতটি? 300টি। তাহলে 300টি আসনের বিপরীতে 2005 জন এবার নির্বাচন করবে, যার মধ্যে বাংলাদেশে 60টা টোটাল নির্বাচনী দল আছে নিবন্ধিত। তো এই 60টার মধ্যে সবগুলো কিন্তু আবার নির্বাচন করতেছে না, 9টা নির্বাচন করতেছে না। তাহলে 9টা নির্বাচন করতেছে না মানে নির্বাচনে অংশগ্রহণ করতেছে কয়টা? 51টি। তাহলে আনসার কয়টি হবে? আনসার হবে 51টি। দেখি কারা 51টি আনসার করেছেন, দেখি কারা আনসার করেছেন। ওকে, রেজাল্ট করিম, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় স্যারেরা সবাই, আজকে দেখেন আপনাদের উপস্থিতি অনেক, কিন্তু আপনারা শেয়ার করেছেন খুব কম। এটা তো হওয়া উচিত না, সবাই একটু শেয়ার করে দেন আজকের ক্লাসটা। মোল্লা আব্দুল কাদের, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, মহিবুল্লাহ হাসান বলেছেন 51টি, তানহা বলেছেন, উম্মে হানি বলেছেন, সামিয়া বলেছ, তারপর জান্নাত বলেছেন, তারপর রাইহান, তারপরে মাহিয়া, তারপরে রেজাউল, তারপরে রবি। ওকে, ভেরি গুড। আচ্ছা, রবি স্যার বলেছেন 56টা। 56 হবে না, হ্যাঁ 56 হবে না, বরং 51টা। আনসার হবে 51টা। রবি স্যার বলেছে 51টি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত পারবেন। তো এই যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তার মধ্য থেকে এই বেসিক কনসেপ্টগুলো আশা করছি আপনারা সবাই পারবেন।
তাহলে এতটুকু পর্যন্ত কি ডান কিনা সবাই বলেন স্যারেরা, এতটুকু পর্যন্ত কি ডান? সবাই একটু কমেন্টে বলেন যে স্যার 2 ডান। আমরা কিন্তু র্যাপিড আনসার করব খুবই দ্রুত। সবাই একটু বলেন যে স্যার 2 ডান। ওকে, ভেরি গুড। সবাই ডান হলে একটা একটা লাভ রিয়েক্ট করেন তো স্যার, এই যে পাশে 1 2 3 4 করে করে, যেটা শেষ হবে ততটা করে লাভ রিয়েক্ট দিবেন। দুইটা শেষ হয়েছে, দুইটা লাভ রিয়েক্ট দিবেন। ভেরি গুড, ভেরি গুড। 51 সাইমা খাতুন 51, ভেরি গুড। শিরিনা খাতুন 51, ওকে। আমাদের সাথে আছে শিপ্রা রানী আছেন, আমাদের সাথে রিয়াজ আছেন আমাদের সাথে, ওকে। আশফিকা কবির বলেছেন, অনেক ধন্যবাদ। ওকে, ডান, অনেক ধন্যবাদ। পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। তাহলে আনসার হচ্ছে সি 51। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক সংখ্যা কতটি? আরে এটা তো আনসার বলে দিলাম, মাত্রই তো বলে দিলাম। নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে 7টি। ঠিক আছে, 7টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। ঠিক আছে, মাত্রই কিন্তু আমরা বলেছি বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 7টি। আচ্ছা, এক ভাই জিজ্ঞেস করেছেন যে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটা? আচ্ছা, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি এখন পর্যন্ত সর্বশেষ হচ্ছে বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি। 28 তারিখে 28/12/2025 উনি পেয়েছে সর্বশেষ। ওনার নাম হচ্ছে বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি। তাহলে বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, এই বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, এটা মার্কা হচ্ছে বই। মার্কা কি? মার্কা হচ্ছে বই মার্কা। এটা হচ্ছে সর্বশেষ, এখন পর্যন্ত সর্বশেষ, অর্থাৎ আজকে মানে এখন পর্যন্ত সর্বশেষ এটাই। বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি। ঠিক আছে, আরো অনেকগুলো হয়েছে, আম জনতার দল হয়েছে, আরেকটা হচ্ছে বাংলাদেশ সম অধিকার, কি জানি একটা সম অধিকার পার্টি। ঠিক আছে, তাহলে আশা করছি আপনারা পারবেন। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। স্যার আসন 350টা হবে না স্যার, আসন 300টার মধ্যে নির্বাচন হবে, 50টা কিন্তু সংরক্ষিত আসন। ঠিক আছে, সংরক্ষিত আসন আছে 50টা, যার মধ্যে 1 নম্বর আসনটা হচ্ছে পঞ্চগড়ে, আর 3 নম্বরটা হচ্ছে বান্দরবনে, 300 নম্বরটা হচ্ছে বান্দরবনে। তাহলে 1 নম্বর পঞ্চগড়, 300 নম্বর বান্দরবন। তাহলে বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি? 60টি। আনসার হবে 60টি। এটা ইজি, একদম ইজি, আমরা এখনই আনসার করেছি। চলেন পরের প্রশ্নে চলে যাই। 4 নম্বরটা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত? দেখি কে বলতে পারবেন। সবাই সবাই সবাই, প্রিয় স্যাররা সবাই একটু বলেন, সবাই একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আজকে যারা যারা যুক্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ, সবাই একটু শেয়ার করে দেন। আমি মূলত একটু অসুস্থ, কিন্তু আপনাদের সাথে ক্লাস করার জন্য একটু চলে আসলাম। তো ওই জায়গাটা থেকে আপনাদের অবশ্যই সবাইকে আজকে শেয়ার করতে হবে যে স্যার হচ্ছে অসুস্থ, তারপরে ক্লাস নিচ্ছে। ওকে, প্রিয় স্যারেরা সবাই সবাই, ওকে। এবার দেখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা কত? আচ্ছা, এটা কি 12 কোটি, এটা কি 15 কোটি, এটা কি 10 কোটি নাকি 18 কোটি? কোনটা আনসার হবে? ওকে, মারুফস ড্রিম বলেছে 12 কোটি, হাফিয়া বলেছেন 12 কোটি। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। 12 কোটি, 12 কোটি, 12 কোটি, ভেরি গুড। আচ্ছা, এটা এভাবে মাথায় রাখবেন যে 12 77 11 895, 12 77 11 895, এর মানে কি? এর মানে হচ্ছে বর্তমান সময়ে বা এই বছর মোট ভোটার সংখ্যা হচ্ছে এটা 12,77,11,895 জন। 895 জন ভোটার এবছর আপনারা পাবেন মোট। তাহলে এই 12 কোটির মধ্যে আমরা দেখেছি যে পুরুষের সংখ্যাই সবচেয়ে বেশি, পুরুষ ভোটারই সবচেয়ে বেশি, পুরুষ ভোটার বেশি, তারপর হচ্ছে নারী, তারপর হচ্ছে নারী ভোটার। ঠিক আছে, এবছর 1000+ তৃতীয় লিঙ্গের কিন্তু, যাদেরকে আমরা থার্ড জেন্ডার বলি, তারাও কিন্তু আমাদের সাথে আছেন। এবার আমাদের হলফনামাতে বা আমাদের এই যে তফসিল ইয়াতে নির্বাচনী যে ইস্তিহার, সেটার মধ্যে কিন্তু যেই ফুল ডিটেলসের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে। ঠিক আছে, তো যাই হোক, এটা ইন্ডিভিজুয়ালি পড়ার কোনো দরকার নেই, এটা থেকে আসবে না তেমন ইন্ডিভিজুয়ালি প্রশ্ন, কিন্তু আপনি এটা মাথায় রাখবেন মোট ভোটার সংখ্যা হচ্ছে 12,77,11,895। এটা কি সবাই পারবেন কিনা? সবাই একটু বলেন
12,77,11,895। 12 কোটি, ভেরি গুড, 12 কোটি, মাশাল্লাহ। 18 কোটি, 18 কোটি যদি ভোটারই হয়, জনসংখ্যা কত? 18 কোটি না, ভালো। আচ্ছা, 12 কোটি, ঠিক আছে। আচ্ছা, একজন ভাই বলেছেন, নাম কি, শিপন দাস বলেছেন 12 কোটি মানুষ যদি 1 টাকা করে দিত। হ্যাঁ, মজার বিষয় এটা যে 12 কোটি মানুষের কাছ থেকে যদি 1 টাকা করে কালেক্ট করতে পারতেন আপনি, তাহলে আপনার কিন্তু 12 কোটি টাকা হয়ে যেত, তাই না? আসলেই ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এবার দেখেন, আচ্ছা আমরা একটু আগে বলেছিলাম যে জাতীয় সংসদ নির্বাচনে মোট আসন হচ্ছে যেটাতে নির্বাচন হবে, এবং নির্বাচনী আসন হচ্ছে 300, যার মধ্যে 1 নং যে আসনটা, 1 নং আসনটা হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় পঞ্চগড় মানে বাংলাদেশ সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। পঞ্চগড়। আর 300 নং যে আসনটা, 300 নং আসনটা হচ্ছে বান্দরবন। বাংলাদেশের এই বান্দরবন কিন্তু বাংলাদেশ সর্বপূর্বের জেলা। তাহলে একটা হচ্ছে সর্ব উত্তর, এটা হচ্ছে সর্বপূর্ব, বান্দরবন। এই পঞ্চগড় কিন্তু সর্ব উত্তরের জেলা, এটা তো আপনারা সবাই জানেন, সর্ব উত্তরের জেলা। সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। আর বান্দরবন হচ্ছে সর্বপূর্বের জেলা, দুঃখিত, সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবন। কিন্তু যদি আপনাকে এভাবে প্রশ্নটা করে, যে প্রশ্নটার স্টাইলটা যদি এরকম থাকে, সাপোজ যে আপনাকে বলা হলো যে আচ্ছা বলেন সর্বাধিক ভোটার আছে বা সর্বাধিক আসন আছে কত নম্বর, সর্বাধিক আসন কোন বিভাগে, এবং সর্বনিম্ন আসন কোন বিভাগে। আমাদের যে বিভাগগুলো আছে, যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, তারপর সিলেট, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসন আছে কোথায়? আমরা জানি সবচেয়ে বেশি আসন আছে ঢাকা বিভাগে, ঢাকা বিভাগ। আর সর্বনিম্ন আসন আছে সিলেট বিভাগ। তাহলে সর্বোচ্চ আসন ঢাকা বিভাগ, সর্বনিম্ন আসন আছে কোথায়? সিলেট বিভাগ। ভেরি গুড। আচ্ছা, তাহলে বলেন এবার কে বলতে পারবে ঢাকার আসন আছে কয়টা আর সিলেটের আসন আছে কয়টা? আচ্ছা, সাইমা খাতুন বলেছেন, ভেরি গুড, সবাই রাইট আনসার। আমরা যদি বলি ঢাকার আসন আছে কয়টা ঢাকা বিভাগে, আর সিলেট বিভাগে আসন আছে কয়টা, মাথায় রাখবেন ঢাকা বিভাগে সর্বোচ্চ 70টি আসন আছে, 70টি। আর সিলেট বিভাগে 19টি আসন আছে, 4টা জেলায় 19টি, আর ওটা 13টা জেলায়। ঢাকা এই সর্বাধিক হচ্ছে ঢাকা বিভাগের 13টি জেলা, কিন্তু এখানে কিন্তু 13টি জেলা। আর সর্বনিম্ন কিন্তু সিলেট, এখানে কিন্তু 4টি জেলা মাত্র, 4টি জেলা। তাহলে 4টি জেলায় টোটাল 19টি আসন, আর সর্বাধিক আসন আছে ঢাকা বিভাগে 70টি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, সবাই রাইট অ্যান্সার, সাবাস। প্রিয় স্যারেরা, আপনারা এখনো শেয়ার করেন নাই, দেখছেন? আপনারা তো মঈন স্যারকে হোল্ড করেন, এখনো টিউটোরিয়ালকে হোল্ড করেন না। তো টিউটোরিয়ালকে যারা পছন্দ করেন, যারা মঈন স্যারের ক্লাসগুলোকে পছন্দ করেন, সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করবেন। আর এতটুকু পর্যন্ত বুঝলে সবাই একটা লাভ রিয়েক্ট করে, দেখি কারা কারা লাভ রিয়েক্ট করতেছে। আমি সবার লাভ রিয়েক্টগুলো সামনে আসবে এখন। বেশি ঢাকা এবং সিলেট কম, সিলেটে 19, রাইট। ঢাকা হচ্ছে 70, সিলেটে 19। শাইনি ইসলাম রাইট। স্বপ্ন আমার কাবা, আচ্ছা। সুজন স্যার বলেছেন রাইট আনসার, মাশাল্লাহ, ভেরি গুড। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত পারবেন, ঠিক আছে? ওকে ওকে, সবাই বলেন তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। সবাই প্রিয় স্যারেরা একটু বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? কম সিলেট বিভাগ, সর্বনিম্ন সিলেট বিভাগ, ভেরি গুড, ভেরি গুড। সবাই বলে ফেলেন একটু ক্লিয়ার স্যার, সবাই একটু বলে ফেলেন ক্লিয়ার, অথবা বলেন ডান, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আনসারটা কি হবে? জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12 কোটি প্লাস, ঠিক আছে? প্রায় 13 কোটি। আপনি প্রায় 13 কোটি দিতে পারতেন, কিন্তু এটা কিন্তু হবে 12 কোটি প্লাস, এটা কিন্তু হবে প্রায় 13 কোটি। এবং আপনাদের অবশ্যই জানার জন্য বলে রাখি, আমাদের এই যে নির্বাচন যে বিষয়টা, ভোট, এটা একটা পবিত্র আমানত আপনার কাছে, রাষ্ট্রের কোন মানুষটাকে আপনি নির্বাচিত করবেন, ঠিক আছে? এটার জন্য কিন্তু একটা হিসাব আপনাকে দিতে হবে পরকালে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন না যে আপনাদের যাররা পরিমাণে, এটা যদি ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক, সেটাকে কিন্তু লিপিবদ্ধ করা হবে, এবং সেটার উপরে কিন্তু আপনাকে একটা ইয়া দেওয়া হবে,
ফলাফল দেওয়া হবে। তো এটা তো জাররা থেকে অনেক বড় জিনিস, একটা ভোট যেটা দিয়ে আপনি আগামী নেতৃত্ব নির্বাচন করছেন। তো এক্ষেত্রে আমি আশা রাখি যে একটা দেখবেন একটা ছাগলের দাম কত হয়, 8,000, 10,000 টাকা, 15,000 টাকা, কিন্তু মানে ক্ষেত্র বিশেষে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ 500 টাকার জন্য ভোট দিয়ে দেয়। তাহলে আমাদের অনেকের দাম কিন্তু একটা ছাগল থেকে কম হয়ে যায়। তো আমি আশা রাখতেছি যে আমাদের এবছর বা আগামীতে যতবারই আপনি ভোটে অংশগ্রহণ করার সুযোগ পান না কেন, জীবনে যতবারই ভোটে অংশগ্রহণ করার সুযোগ পান না কেন, একজন সৎ মানুষকে নির্বাচিত করার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে। তাহলে প্রিয় স্যারেরা, আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। তাহলে চলেন পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোন বিভাগে সর্বাধিক আসন আছে? এই প্রশ্ন তো মাত্র সলভ করলাম মনে হয়। হ্যাঁ, কি রে, যেটা সলভ করি তারপরে প্রশ্নটা এটা থাকে কেন? তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন বিভাগে সর্বোচ্চ আছে? মাত্রই তো বলছি, বলেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী নাকি সিলেট? আমরা জানি এটা হবে ঢাকা। 70টি আসন, 70টি আসন ঢাকা। আর এটা হচ্ছে সর্বনিম্ন, সর্বনিম্ন কতটি? এখানে আছে 19টি, 19টি। আচ্ছা, দ্বিতীয় সর্বোচ্চকে এটাও বলে দিই। দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এটাতে কিন্তু অনেক আসন আছে। আর দ্বিতীয় সর্বনিম্ন, দ্বিতীয় সর্বনিম্ন এটাকে, এটা হচ্ছে মগবাড়ি, বরিশাল। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি, বরিশাল। পারবেন এতটুকু? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে, ভেরি গুড। আচ্ছা, তহিদ ইসলাম, ঢাকা, ভেরি গুড। আচ্ছা, একজন বলছে স্যার আপনি কোন দলকে ভোট দিবেন স্যার? হ্যাঁ, এটা আসলে অনলাইনে বলা উচিত না, কিন্তু আমি ভোট দিব জনকল্যাণ পার্টিকে। জনকল্যাণ পার্টি মানে যেই পার্টিটা জনকল্যাণে কাজ করবে সেই পার্টিটাকে আমি ভোট দেব। হ্যাঁ, জনকল্যাণ পার্টি। আচ্ছা চলেন, দেখেন চট্টগ্রাম বিভাগে আছে কিন্তু 58টি আসন। হ্যাঁ, 58টি আসন আছে এখানে, 58টি আসন। আর বরিশালে আছে 21টি, 21টি আসন আছে বরিশালে। তাহলে বরিশালে 21টি আসন এবং চট্টগ্রামে 58টি আসন। ভেরি গুড, ভেরি গুড, মাশাল্লাহ। 200+ আমাদের সাথে যুক্ত হয়েছেন, ক্লাস করছেন, মাশাল্লাহ। কিন্তু শেয়ারের পরিমাণ খুব কম। সবাই একটু শেয়ার করে দেন, প্রিয় শিক্ষার্থী সকলে একটু হাইলাইট করে দেন আপনাদের সকলের ফ্রেন্ড সার্কেলের কাছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সরোয়ার সাহেব, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল এটা আজকে আজকে বলতেছে প্রতিদিনই, দিলে অবশ্যই গ্রুপে আপডেট পাবেন। ওকে ওকে, ভেরি গুড। হ্যাঁ, চট্টগ্রামের ভোটার আমি, শিপন দাস স্যার, চট্টগ্রামের ভোটার। আর আমার ভোট কেন্দ্র হচ্ছে টাইগার পাস, টাইগার পাসে। ওকে, আচ্ছা, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত পারবেন। ওকে, ক্লিয়ার স্যার। চলেন পরের প্রশ্নে চলে যাই, এগুলো ইজি প্রশ্ন, এগুলো আমরা সবাই পারবো। আচ্ছা, পরের প্রশ্নটা, গণভোটের ইংরেজি প্রতিশব্দ কি? দেখেন, গণভোট এটা বর্তমান সময়ে আলোচিত অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে এই নির্বাচনে কিন্তু আপনি ভোট দিবেন দুইটা। এতদিন পর্যন্ত নির্বাচনে যদি কেউ দুইটা ভোট দিত তাহলে সেটা কিন্তু ইললিগাল ছিল, কিন্তু এই বছর লিগালি আপনি দুইটা ভোট দিবেন। প্রথমত একটা ভোট দিবেন, যে ভোটটা হচ্ছে আপনি জনপ্রতিনিধি বা মেম্বার অফ পার্লামেন্ট নির্ধারণ করবেন বা এমপি নির্ধারণ করবেন, যেটা দিয়ে আপনার আসনের যিনি রিপ্রেজেন্টেটিভ হবে তাকে নির্ধারণ করবেন। আর আরেকটা হচ্ছে হ্যাঁ নাকি না ভোট। তাহলে আপনি এবার কিন্তু দুইটা লিগাল ভোট দিতে পারবেন, কিন্তু দুইটা দুইটা ভোট দিতে পারবেন। কত মানে আমাদের কিসমত ভালো যে আমরা দুইটা দুইটা ভোট দিতে পারতেছি। ওকে ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত সবাই পারবেন। ওকে, আচ্ছা, এবার দেখেন ভোটের সাথে আমরা যেটাকে বলি
এটা আপনি মাথায় রাখবেন এরকম ভাবে, প্রথমে আপনি লিখবেন রেফার, রেফার শব্দটা লিখবেন, তারপরে লিখবেন এন, তারপরে ডাম। আমাদের অনেক সময় বানান ভুল হয়, বুঝছেন, এই জায়গাটাতে। তাহলে অনেক সময় আমাদের লেখার সময় বানান ভুল হয়, রেফারেন্ডাম, মানে আমি এভাবে বানান এগুলো ভেঙে ভেঙে একটু শিখি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রেফারেন্ডাম। আর অনেকে এটা ভুল করে দিতে পারেন, কিন্তু এটাও কিন্তু গণভোটের একটা ইংরেজি প্রতিশব্দ, কিন্তু এটার মিনিংটা এখানে ভুল আছে হয়তোবা। এটা হচ্ছে প্লেবিস সাইট হবে, টি হবে, টি হবে। তাহলে এই দুইটাই কিন্তু কারেক্ট, এই দুইটাই কারেক্ট। ওকে ওকে, প্লেবিসাইট, প্লেবিসাইট। তাহলে একটা হচ্ছে রেফারেন্ডাম আর একটা হচ্ছে প্লেবিসাইট, দুইটাই কিন্তু রাইট, ঠিক আছে, দুইটাই কিন্তু রাইট। এই দুইটা শব্দের অর্থই কিন্তু গণভোট, গণভোট। তাহলে প্রিয় স্যারেরা দেখেন, দুইটার শব্দের অর্থই কিন্তু গণভোট। রেফারেন্ডাম শব্দের অর্থ গণভোট, প্লেবিসাইট শব্দের অর্থ কিন্তু গণভোট। গণভোট, গণভোট। তাহলে প্লেবিসাইট গণভোট, রেফারেন্ডামও কিন্তু গণভোট। ওকে ওকে ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অফার আছে। হ্যাঁ, সেই অফারটা হচ্ছে আজকে যারা লাইভে ভর্তি হবেন এবং নির্বাচনী আমেজ জোরদার করার জন্য আমাদের এই লাইভ চলাকালীন সময় যারা কিন্তু আমাদের জেনারেলে অথবা সাবজেক্টিভে অথবা জেনারেল এবং সাবজেক্টিভ দুইটাতেই ভর্তি হবে, তাদের জন্য কিন্তু 50% অফ এই আজকের ক্লাসে। যারা প্রতিদিন যে পরিমাণে ভর্তি হচ্ছেন তাদের থেকেও একটা একটা অনেক অনারারি একটা প্রাইজে কিন্তু আপনাদেরকে ভর্তি করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যারা যারা ভর্তি হতে চান সবাই একটু কষ্ট করে আমাদেরকে ইনবক্স করেন। ওকে, ভেরি গুড। তাহলে আশা করছি এতটুকু পারবেন। এখন দেখেন, এটা তো ইজি, গণভোট জিনিসটা কি, এটা তো ইজি। কিন্তু এই যে এফপিটিপি, এটা কে বলতে পারবে বলেন? এটা মানে কি? এটা কি কখনো শুনছেন? এফপিটিপি নির্বাচনের মধ্যে এই শব্দটা কি প্রথমে শুনছেন? বলেন, এটা কেউ শুনছেন কিনা? এফপিটিপি, এফপিটিপি, এটা কি কখনো শুনেছেন? সবাই খুবই দ্রুত একটু আনসার করেন, রেসপন্স করেন স্যার। সবাই 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 একটু বলেন স্যার, এফপিটিপি এটা কি প্রথম কখনো শুনছেন? ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। এফপিটিপি। আচ্ছা, একজন বলছে স্যার প্রথম গণভোট হয় কবে? 1977 সালে। আমি বলবো, সবগুলোই বলবো, একটু আগে বলেন এফপিটিপি এটা কি প্রথমে শুনছেন কখনো? পারভেজ হোসেন স্যার 1977 সালে। আমি সবকিছুই বলবো, এফপিটিপি আগে বলেন। দেখেন, এফপিটিপি মানে হচ্ছে ফার্স্ট, এফআই হচ্ছে ফার্স্ট হবে, এটা ফার্স্ট না, এটা হবে ফার্স্ট পাস্ট দা পোস্ট। এই শব্দটার সাথে কি আপনারা কখনো মানে শুনেছেন, বা এই শব্দটা কি কখনো আপনারা জেনেছেন? ফার্স্ট পাস দ্য পোস্ট, ফার্স্ট পাস দ্য পোস্ট, এটা মানে কি বলেন তো? এটাই হচ্ছে মূলত এফপিটিপি, মানে হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা। যদি আপনাকে কখনো কেউ জিজ্ঞাসা করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কেমন, আপনাকে বলতে হবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হচ্ছে এফপিটিপি। এফপিটিপি মানে হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট মানে হচ্ছে একজন জনপ্রতিনিধি নির্বাচন করা। যেমন অনেকগুলো জনপ্রতিনিধি থাকবে, সেখানে তার মধ্য থেকে যে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে, সবচেয়ে বেশি ভোট পাবে, তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা। এই যে একজনকে নির্বাচিত করা, এই যে নির্বাচনী ব্যবস্থা, এটাকে বলা হয় এফপিটিপি, অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। তাহলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, তাহলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, তাহলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট মানে হচ্ছে এটা হচ্ছে নির্বাচন, একক একক প্রতিনিধি নির্বাচন করা, প্রতিনিধি নির্বাচন করা, নির্বাচন নির্বাচন করা। মানে ধরেন, এখন ধরেন আপনাদের এলাকার মধ্যে 3 জন দাঁড়িয়েছে একটা আসনে, 3 জন দাঁড়াইছে। এখন 3 জন দাঁড়ানোর পরে কি করলেন আপনি? ধরেন 3 জনের মধ্যে একজন পেয়েছে ধরেন 40% ভোট, আরেকজন পেয়েছে 30% ভোট, আরেকজন পেয়েছে 10% ভোট, আর বাকিরা ভোট মানে ভোট গ্রহণে অংশগ্রহণ করে নাই।
তাহলে এই যে 40% ভোট যে সবচেয়ে বেশি পাইলো আপনি তাকে নির্বাচিত করবেন বা তাকে বিজয়ী ঘোষণা করবেন, এই নিয়মটাকে বলা হচ্ছে এফপিটিপি, অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। তাহলে যদি কেউ আপনাকে কখনো জিজ্ঞেস করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কেমন, আপনি বলবেন যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এটা তো গণতান্ত্রিক। কি গণতান্ত্রিক? আরে নির্বাচনটা হয় কেমনে? আরে ভোট দিয়ে হয়। আচ্ছা বুঝলাম তো ভোট হয়, ভোটটা হয় কেমনে? আরে একজন গিয়ে বক্সে ফালাই দিয়ে আসে, হ্যাঁ সিল মারে, এবার কি বলা যাবে? আপনাকে বলতে হবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হচ্ছে এফপিটিপি, অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যেখানে একক প্রতিনিধি নির্বাচন করা হয় ভোটের মাধ্যমে। ঠিক আছে, ওকে, ভেরি গুড ভেরি গুড। তাহলে এটার মধ্যে সর্বোচ্চ যে ভোট পায় সেই কিন্তু বিজয়ী হয়। ওকে, আচ্ছা, ভেরি গুড। এবার চলেন এই গণভোট সম্পর্কে আরো কিছু বেসিক জিনিস জানি। গণভোট বাংলাদেশের পার্সপেক্টিভে এখন পর্যন্ত গণভোট হয়েছে হয়েছে কিন্তু 3 বার। হ্যাঁ, আর 2026 সহ বললে কয়বার? 4 বার। তাহলে এই বছর ফেব্রুয়ারির 12 তারিখে যে ভোটটা হবে 2026 সালে 12ই ফেব্রুয়ারি যে ভোটটা হবে সেটা সহ কয়বার? সেটা সহ কিন্তু 4 বার। আর এখন পর্যন্ত হয়েছে কয়বার? 3 বার হয়েছে, অলরেডি 3 বার হয়ে গেছে। 3বারের মধ্যে 2বার হয়েছে প্রশাসনিক ভাবে আর 1বার হয়েছে সাংবিধানিক ভাবে। 2বার হয়েছে প্রশাসনিক, 1বার হয়েছে সাংবিধানিক। কে কে বলতে পারবে কত কত সালে হয়েছে? আচ্ছা, আমরা একটু লিখে দিচ্ছি। আমি আশা করছি এটা আপনারা সবাই লিখেছেন, আমি এটা মুছে দিচ্ছি। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। আমরা এবার একটু গণভোটটা সম্পর্কে একটু আলোচনা করি। গণভোট, রেফারেন্ডাম। এই যে রেফারেন্ডাম বা গণভোট, এই গণভোট বাংলাদেশে সর্বপ্রথম হয়েছিল, সর্বপ্রথম হয় 30 মে 1977। এই 30 মে 1977 তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু তার উপরে কি জনগণের আস্থা আছে কি নাই, হ্যাঁ এটা হ্যাঁ নাকি না, 2টা অপশন ছিল। এবং সেটার পরে মানে তারা ভোটটাতে লিখে যে আমার উপর আস্থা আছে এটা লিখে 2টা ব্যালট বক্সে ফেলতো, একটা হ্যাঁ ব্যালট বক্স, একটা না ব্যালট বক্স। তাহলে হ্যাঁ বক্স নাকি না বক্স, এভাবে হ্যাঁতে অথবা নাতে ফেলে এই ভোটিংটা হয়েছিল। ঠিক আছে, যার মধ্যে ওই নির্বাচনী যে ইশতেহার ছিল এটা কিন্তু প্রশাসনিক ছিল। তারপরে দ্বিতীয়বার যেটা হয়েছে, দ্বিতীয়বার হয়েছে কবে? দ্বিতীয়বার হয়েছে 1985 সালে, এবং এটা 20 মার্চ 1985। কার সময় হয়েছে বলেন তো? প্রথমটা হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। জিয়াউর রহমান। আর এই যে 20 মার্চ 1985-তে যেটা হলো, এটাও কিন্তু হয়েছে প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ, অর্থাৎ এরশাদের আমলে হয়েছিল এটা। তাহলে জিয়াউর রহমানের আমলে হয়েছে 77-এ এবং এরশাদের আমলে হয়েছে 85-তে। এই 2টা গণভোট কিন্তু প্রশাসনিক, এগুলো হচ্ছে প্রশাসনিক গণভোট। আর এটা ছাড়া আরেকটা গণভোট হয়েছে, সর্বশেষ যে গণভোট 2026 সালটা বাদ দিলে, সেই গণভোটটা হয়েছে 1991 সালে। 1991 সালে হয়েছে। এটা কিন্তু সাংবিধানিক গণভোট, সাংবিধানিক গণভোট। এবং এই 91 সালে গণভোটের মাধ্যমেই মূলত আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার, বহুদলীয় সরকার, মানে গণতন্ত্র প্রবর্তন করা হয় পরবর্তীতে। তাহলে প্রিয় স্যারের এতটুকু পর্যন্ত কি পারা যাবে? ওকে, ভেরি গুড। ওকে, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা সবাই খুব ক্লিয়ার। এটা এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা স্যাররা একটু বলেন তো, খুবই দ্রুত একটু বলেন। একজন বলছে স্যার 2টা কোর্স সহ কত? আপনাদেরকে অবশ্যই কিন্তু আমাদের প্রতিনিধি মেসেজ করবে, আপনারা একটু কষ্ট করে আমাদেরকে ইনবক্স করেন, ইনশাল্লাহ পারা যাবে। শিবন দাস বলেছেন পারা যাবে। তাহলে 30 মার্চ, ওকে, পারা যাবে। এটা হচ্ছে 15 সেপ্টেম্বর 1991 সালে। ওকে, তাহলে এটাও আপনি লিখে রাখতে পারেন, এটা কিন্তু 15 সেপ্টেম্বর। তাহলে 15 সেপ্টেম্বর 1991 সালে সাংবিধানিকভাবে যেটা হয়েছিল এটা কিন্তু করেছিল সাবেক বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বেগম খালেদা জিয়া। তাহলে 3টা হয়েছে। আর চতুর্থবার 2026 সালে, এই 26 সালে যেটা হবে, 2026 সালে যেটা হবে, এটার নেতৃত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে 2026 সালে কিন্তু এই রেফারেন্ডামটা হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ। ওকে, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। গুড। তাহলে চলেন এবার আমরা একটু পরের কোশ্চেনটাতে চলে যাই। পরের প্রশ্ন, তাহলে এটা আনসার হবে 2 নম্বর রেফারেন্ডাম, ঠিক আছে। এবার দেখেন প্রশ্নটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোট কতটি নির্বাচন হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার শব্দটা অনেকে বুঝে না, এটা নিয়ে অনেকের ঝামেলা থাকে, তো সেটা নিয়েও কিন্তু আমরা এখন আলোচনা করব। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। 5 বার, 5 বার, একজন বলছেন 5 বার। আরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে মোট কয়বার? মোট নির্বাচন হয়েছে কিন্তু স্যার 4 বার, 5 বার না। সাংবিধানিকভাবে হয়েছে 3 বার, কিন্তু মোট হয়েছে 4 বার। আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখেন, প্রথমে আসি তত্ত্বাবধায়ক সরকার কি। ধরেন আমি হচ্ছি ধরেন 2টা দল আছে, একটা এ দল একটা বি দল। এখন এতদিন পর্যন্ত এ দল ক্ষমতায় ছিল, তো ধরেন এ দল কি করতো, নিজের অধীনে নির্বাচন করার চেষ্টা করতো বা নিজের ফোর্স ব্যবহার করে নির্বাচন করার চেষ্টা করতো। তো বি দল বললো যে আচ্ছা চলেন আমরা এমন ভাবে নির্বাচনটা করি যে আপনিও ক্ষমতায় থাকবেন না, আপনার সময় শেষ হলে আমিও ক্ষমতায় থাকবো না। দুইজনের মাঝখান থেকেই নিরপেক্ষ একটা একটা রাজনৈতিক একটা এরিনা হবে, যেটাকে আমরা বলবো তত্ত্বাবধায়ক সরকার। এই সরকার নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান করে দিবে 90 দিনের মধ্যে, এবং তারপরে যে ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সে আবার মানে সরকার গঠন করবে। তাহলে এই যে ক্ষমতাসীন দলটাকে নামিয়ে দিয়ে একটা একটা আপনি বলতে পারেন যে অস্থায়ী সরকার তৈরি করে 90 দিনের মধ্যে নির্বাচন ব্যবস্থা করা, এই নির্বাচনটাই হচ্ছে মূলত তত্ত্বাবধায়ক সরকার। তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় 1991 সালে। প্রথম নির্বাচন হয় 1991 সালে। কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু অসাংবিধানিক। তখন কিন্তু মানে সংবিধানে, আমাদের সংবিধানে কিন্তু তখনও এটা কিন্তু হয় নাই, বা সাংবিধানিক ভাবে কিন্তু রেডি হয় নাই। তো পরবর্তীতে আমরা দেখেছি যে মোট নির্বাচন হয়েছে এখন পর্যন্ত, মোট নির্বাচন 4 বার। মোট নির্বাচন কয়বার? 4 বার। তার মধ্যে প্রথমবার হয়েছিল 1991, যেমনটা বললাম 1991 সালে একটা, তারপর 1996 সালে, তারপর 96 পরে আপনার হলো কত সালে? 2001 আর 2008। তাহলে 2001, আরটা হচ্ছে 2008। তাহলে 91, 96, 1, 8, 91, 96, 1, 8। এর মধ্যে এই 1996 সালে যে নির্বাচনটা, এই 1996 সালে যে নির্বাচনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 96 সালের নির্বাচনটা ছিল প্রথম সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তাহলে এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন, এই নির্বাচনে প্রথম সরকার মানে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে 1996 সালে। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা সবাই পারবেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, একজন বলছে স্যার তত্ত্বাবধায়ক সরকার কবে বাতিল হয়? আচ্ছা দেখেন, এই তত্ত্বাবধায়ক সরকার এটা মূলত নিযুক্ত হয়েছিল, মানে এটা প্রবর্তন হয়েছিল সংবিধানের 13তম সংশোধনীর মাধ্যমে। সংবিধানের 13তম সংশোধনী।
তাহলে সংবিধানের 13তম সংশোধনীর মাধ্যমে এটা প্রবর্তন করা হয়, আর এটা বাতিল করা হয় সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে, পঞ্চদশ যেটাকে আমরা বলি, আমরা বাংলা লিখে দেই পঞ্চদশ বা 15তম সংশোধনীর মাধ্যমে সংশোধনী। এবং এই সংশোধনীটা এসেছিল কত সালে? সংশোধনীটা এসেছিল 2011 সালে। এটা মাথায় রাখবেন, 2011 সালে। তাহলে 2011 সালের এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু আমরা জানি আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যায় বা এটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ঠিক আছে, তাহলে বলেন প্রিয় স্যার, এতটুকু পর্যন্ত কি পারবো কিনা আমরা? সবাইকে এতটুকু পর্যন্ত কি পারবো? ভেরি গুড। সবাই রাইট আনসার করেছেন, সবাই রাইট আনসার। জাহাঙ্গীর আলম, সুজন স্যার, মাসুম স্যার, মিম জান্নাতুল আছেন আমাদের সাথে, নীলা সুলতানা আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ সবাই রাইট আনসার। ভেরি গুড। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। ওকে, তাহলে বাতিল হয় 15তমের মাধ্যমে, সুজন স্যার বলেছেন। ওকে, রোকসানা আক্তার, সবাই রাইট আনসার। ভেরি গুড। ওকে, আহসান জামিল বলেছেন। ওকে, শামিস মোল্লা বলেছেন পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা বুঝলাম যে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার হইলো, টোটাল 4টা নির্বাচন হইলো। এটা প্রবর্তন করা হয়েছিল 13তম সংশোধনীর মাধ্যমে, এটা বাতিল করা হয়েছে 15তম সংশোধনীর মাধ্যমে। তো এই বাতিল করার পরে আবার পুনর্বহাল করা হয়েছে কবে? কে বলতে পারবে যে পুনর্বহাল করা হয় কবে? পুনর্বহাল অর্থাৎ আবার পুনরায় এটাকে বহাল করা হয় কবে? এই তত্ত্বাবধায়ক সরকারটাকে পুনরায় বহাল করা হয় কবে? আমি এটা নিচে লিখে দিচ্ছি। তো তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হয় কবে বলতো? সবাই একটু বলেন প্রিয় স্যারেরা। 14ই ডিসেম্বর 2024 সালে। তাহলে 14ই ডিসেম্বর 2024, এটা একটু মাথায় রাখবেন। 14ই ডিসেম্বর 2024, 14 তারিখে না 17 তারিখে ছিল? 14 না 17? দুঃখিত, এটা 14 হবে না, 14 না, এটা 17 হবে। 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস, তার পরের দিন বিজয় দিবস। দুঃখিত, বিজয় দিবসের পরের দিন, বিজয় পরে, হ্যাঁ ঠিক আছে। এবার মাথায় রাখবেন যে বিজয় দিবসের পরেই কিন্তু আমরা এটা পাইছি, বিজয়ের পরে কিন্তু এটা পাইছি। অর্থাৎ আমাদের তত্ত্বাবধায়ক সরকারটা এসেছে বিজয়ের পরে, 17 ডিসেম্বর 2024। ঠিক আছে, 24-এ যে গণ আন্দোলন হলো, তারপরের যে বিজয় দিবস, সেই বিজয় দিবসের পরের দিন কিন্তু সরকারিভাবে যেই নির্বাচনটা করবে বা তত্ত্বাবধায়ক সরকার যে সুষ্ঠুভাবে নির্বাচন করবে সেটা আমরা পেয়েছি। ওই করে মাথায় রাখবেন যে 16 তারিখের পরে, 16 ডিসেম্বরের পরের দিন পেয়েছি, 17 তারিখ। ভেরি গুড 2024। তাহলে পুনর্বহাল করা হয়েছে 17 ডিসেম্বর 2024। কিন্তু এইটা নির্বাচন হচ্ছে কবে? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে কি হবে? আচ্ছা, এখন যে নির্বাচন হচ্ছে এটা কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে? না, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। কিন্তু আমাদের যে জুলাই সনদ, সেই জুলাই সনদ অনুযায়ী আগামী যে নির্বাচনগুলো হবে, অর্থাৎ এটা তো 13তম, 14তম যে জাতীয় সংসদ, সেটা হবে তত্ত্বাবধায়কের অধীনে। তাহলে 2031 সালে 14তম জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ওকে প্রিয় স্যাররা, আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে সবাই একটু কষ্ট করে আজকে ক্লাস একটু শেয়ার করবেন অবশ্যই। তাহলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যত ঝামেলা, আশা করছি আপনাদের সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার হন, সবাই একটু কষ্ট করে লেখেন যে স্যার ডান অথবা ক্লিয়ার লেখেন একটু। আমি তো দেখতে পাচ্ছি সবাই যারা যারা যুক্ত হচ্ছেন আজকে ক্লাসে, সবাই একটু কষ্ট করে লেখেন ক্লিয়ার। আসমানি আক্তার, 17 ডিসেম্বর 2024, অনেক ধন্যবাদ। ভেরি গুড।
সবাই একটু কষ্ট করে আজকে ক্লাসটা একটু শেয়ার করে রাখবেন, হ্যাঁ? ওকে, তাহলে সবাই একটু বলে ফেলেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে একটা লাভ রেক দিয়ে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ক্লিয়ার। তাহলে প্রবর্তন, এই তো শাহিন ইসলাম প্রবর্তন, বাতিল, পুনর্বহাল, ভেরি গুড। এভাবে করে লিখে লিখে আপনার প্রস্তুতি নেবেন, ইনশাল্লাহ অনেক ভালো করবেন। ওকে, তুলি বলেছেন ক্লিয়ার। ওকে, আচার্য বলেছেন ক্লিয়ার। রফিকুল বলেছেন ডান, অনেক ধন্যবাদ। আসমাউল আফরিন, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আশা করছি আমরা যে আমাদের এই ডাটাগুলো আপনাদের আর কোনো ঝামেলা নাই, কারণ এটাতে ঝামেলা থাকার কথাও না। বেসিক্যালি আপনি যখন প্রচুর পরিমাণে পড়াশোনা করবেন এবং বিগত যে বিষয়গুলো সেগুলোকে বারবার করে দেখবেন, তখন দেখবেন আপনার পড়াশোনা অনেক সমৃদ্ধ হবে, রিভিশনটা ভালো করে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আবারও আর একটু আমাদের সকল শিক্ষার্থীকে আবার একটু ইনভাইট করে নিলাম, যেন সবাই আবার একটু ভালোভাবে ক্লাসগুলো এনজয় করতে পারে। ওকে, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত আপনাদের সবারই ক্লিয়ার। বলেন, এই যে এতটুকু পর্যন্ত আমরা যে ক্লাস করলাম, কারো কোনো জায়গাতে কি ঝামেলা আছে? কোনো টপিকে, কোনো কন্টেন্টে, কোনো কিছুতে কি ঝামেলা আছে কিনা? সবাই একটু কমেন্টে জানান তো, দেখি আপনাদের একটু ফিডব্যাক নেই যে স্যার কোনো ঝামেলা আছে কিনা। ওকে, আসমানি বলেছেন ডান, শাহিন আল মামুন বলেছেন ডান। ওকে, ভেরি গুড। জাহাঙ্গীর আলম বলেছেন ডান, মাশাল্লাহ, সবাই বলেছেন ডান। ওকে, তাহলে যেহেতু ডান বলেছেন আমরা চলে যাচ্ছি পরের কনটেক্সটে। আচ্ছা, এটা আনসার হবে বি, অর্থাৎ 4টি নির্বাচন হয়েছে। দেশের কোন জেলায় সবচেয়ে ভোটার সংখ্যা কম? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলেন, দেশের কোন জেলায় সবচেয়ে ভোটার সংখ্যা কম? এটা কি বান্দরবন, সাতক্ষীরা, রাঙামাটি নাকি মাগুরা? কে বলতে পারবে? সবচেয়ে ভোটার সংখ্যা কম কোথায়? আচ্ছা, এটা কিন্তু একটা ইজি প্রশ্ন, পাশাপাশি এটা কিন্তু সাধারণ জ্ঞানের সাথে কানেক্ট করে কিন্তু আপনি আনসার করতে পারবেন, ঠিক আছে প্রিয় স্যারেরা? বলেন, বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে ভোটার সংখ্যা কম হবে? যেখানে মানুষ কম হবে সেখানেই তো ভোটার কম হবে, যেখানে জনসংখ্যা কম সেখানেই তো ভোটার কম, তাই না? বলেন তাহলে কোনটা হবে? বাংলাদেশের সর্বাধিক জনসংখ্যা, আমরা জানি যে বাংলাদেশ সর্বাধিক জনসংখ্যা আছে ঢাকায়, আর সর্বনিম্ন জনসংখ্যা আছে বান্দরবন। তাহলে বুঝতে পারছেন আপনারা, এই 300 নম্বর যে আসন, 300 নং আসন, এই 300 নং আসনে, এই 300 নং আসন বান্দরবনে, এই 300 নং আসনে কিন্তু সর্বনিম্ন ভোটার সংখ্যা, তাহলে সর্বনিম্ন ভোটার সংখ্যা হচ্ছে 300 নং আসনে। তাহলে আনসার কি হবে? সবচেয়ে কম ভোটার হবে কোথায়? বান্দরবনে। ভেরি গুড, সবাইকে অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ, সবাই রাইট আনসার। বিজলি রয় রাইট আনসার, আফরোজা রাইট আনসার, মানিক স্যার রাইট আনসার, আসমানি রাইট আনসার, সুজন, নীলানুভূতি, তারপর রবিউল আলম আছেন আমাদের সাথে, ইখলাস উদ্দিন আছেন আমাদের সাথে, জাকিয়া সুলতানা আছেন, নীলা সুলতানা আছেন, ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড, সবাই রাইট আনসার, ভেরি গুড। শামিউল দেবনাথ আছেন, ভেরি গুড। আফসানা জামিল আছেন আমাদের সাথে, মাহিয়া আছেন, শামিউল ইসলাম আছেন, মাশাআল্লাহ। তাহলে প্রিয় স্যাররা সবাই রাইট আনসার, ভেরি গুড। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত কোনো ধরনের ঝামেলা আপনাদের আর নাই, থাকলে কোনো ধরনের প্যারা নেই। চলেন এবার আমরা কি করব, এবার আমরা পরের কোশ্চেনের দিকে চলে যাবো। আনসার হবে বান্দরবন। আচ্ছা, এটা নির্বাচন নিয়ে প্রশ্ন না, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু নির্বাচন রিলেটেড না। চলেন এটা দিয়েই মূলত আমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে দেখি পারি কিনা। 2026 সালে বর্ষ পণ্য বা বর্ষসেরা পণ্য, বা যেটাকে আমরা বলি যে বর্ষ পণ্য, যেটাকে আমরা বলি বর্ষ পণ্য কোনটা? এটা কি পাটজাত পণ্য, এটা কি চামড়াজাত, নাকি ঔষধ, নাকি পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য? কোনটা হতে পারে? এই প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষার জন্য 2026 সালে যতগুলো পরীক্ষা দিবেন সবগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা 2026 সালে যতগুলো প্রশ্নের পরীক্ষায় আপনারা দেন না কেন, দেখি এটা কি ক হবে, খ নাকি গ নাকি ঘ, কোনটা হবে বলেন? একটু দ্রুত কোশ্চেন আনসার করেন। ওকে, সবাই এভাবে আনসার করিয়েন যে 9 নাম্বার, 9 এর কত, এভাবে একটু আনসার করিয়েন। ভেরি গুড। 9 এর 4 বলেছেন ঝুমা আক্তার। আচ্ছা, আফরোজা আক্তার বলেছেন 9 এর 4। আচ্ছা, সঞ্জিদা বলেছেন 9 এর 1, 8 এর 1। আচ্ছা, নীলা সুলতানা বলেছেন 4। আচ্ছা, স্বপ্নের সন্ধি বলেছেন 9 এর 4। ভেরি গুড। তারপর হচ্ছে এই যে আচার্য বলেছেন ক হবে। সুজন স্যার বলেছেন পেপার অ্যান্ড প্যাকেজিং হবে। মিতা স্যার বলেছেন 9 এর 4 হবে। তুলিকা বলেছেন
4 হবে। আচ্ছা, শামিউল ইসলাম বলেছেন 4 হবে, ভেরি গুড, সবাই রাইট আনসার। আমরা জানি 2026 সালে বর্ষসেরা যে পণ্যটা এটা হচ্ছে পেপার অ্যান্ড প্যাকেজিং। পণ্য, এটাই মূলত 2000 মানে প্রোডাক্ট অফ দ্য ইয়ার 2026। তাহলে আশা করছি এই প্রশ্নটা আপনারা ইজিলি পারবেন। তাহলে 2026 সালের পণ্য কি? 2026 সালে বর্ষসেরা পণ্য হচ্ছে বা বর্ষ পণ্য হচ্ছে, আমরা জানি যে পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য। এটাকে মূলত প্রতি বছরই কিন্তু একটা পণ্য বলা হয়, যেমন আসবাবপত্র ছিল আগে, হ্যাঁ, এভাবে করে করে পাটজাত ছিল। পেপার অ্যান্ড প্যাকেজিং, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচন রিলেটেড যেহেতু পড়াশোনা ছিল, ছোট্ট পড়াশোনা, আমরা খুব সুন্দরভাবেই সেটা গুছিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা শেষও করেছি। আর নির্বাচন নিয়ে আপনাদের আর ছোট্ট 2টা লাইন আমি একটু বলে দিতে চাই, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, আমরা যদি বলি যে এই যে আমাদের যে বাংলাদেশে যে নির্বাচন আছে, এই নির্বাচনের বর্তমান যিনি কমিশনার, এই কমিশনারের নাম হচ্ছে নাসির উদ্দিন। আপনারা সবাই মাথা রাখবেন, তার নাম কি? নাসির উদ্দিন। বাংলাদেশের সংবিধানে নির্বাচন নিয়ে বলা আছে কোথায়? বাংলাদেশের সংবিধানের 7ম ভাগে কিন্তু নির্বাচন নিয়ে বলা হয়, বলা হয়েছে। বাংলাদেশের সংবিধানের 7ম ভাগে নির্বাচন নিয়ে বলা আছে, এবং এটা কিন্তু সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ বলেন তো? 118 নম্বর অনুচ্ছেদ। এই 118 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানে আমাদের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। তাহলে নির্বাচন কমিশন গঠন, এই গঠনের কথা বলা হয়েছে 118 নম্বর অনুচ্ছেদে। আপনি কিভাবে মাথায় রাখবেন? আপনাদের সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন একটা, এবং ওই একটা ভোট আপনি 18 বছর বয়সে দিতে পারবেন। তাহলে আপনি সংবিধানের অনুচ্ছেদটা কিভাবে মাথায় রাখবেন? 118। এই যে 118 থেকে 126 পর্যন্ত, এই পুরোটাই হচ্ছে মূলত নির্বাচন রিলেটেড যতগুলো অনুচ্ছেদ আছে 118 থেকে 26, এই সবগুলো। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত সবাই পারবেন। প্রিয় স্যারেরা, আপনাদের জন্য যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের নতুন বছর উপলক্ষে আজকে যেহেতু খুবই সুন্দর একটা ক্লাস ছিল, খুব ইম্পর্টেন্ট, আপনারা যারা আমাদের জেনারেল ফুল কোর্সে ভর্তি হতে চান, আমাদের সাথে সুন্দর একটা বড় একটা ক্লাস করতে চান, তারা G017 জেনারেল কোর্সগুলো করার জন্য নিবন্ধনের ক্ষেত্রে সাবজেক্টিভ যদি কোর্স করতে চান তাহলে S017, যদি জেনারেল এবং সাবজেক্টিভ করতে চান তাহলে GS017। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু আপনারা কমেন্ট করে একটু জানান। আপনারা কমেন্ট করেন, আমাদের প্রতিনিধি যারা আছে আপনাদের সাথে যোগাযোগ করবে। আপনারা শুধু কমেন্ট করবেন যে আপনাদের কোনটা প্রয়োজন, আপনাদের কি জেনারেল প্রয়োজন, আপনাদের কি শুধু সাবজেক্টিভ প্রয়োজন, নাকি দুইটাই প্রয়োজন, জেনারেল এবং সাবজেক্টিভ। কারণ আপনারা জানেন এবার কিন্তু 200 মার্কের পরীক্ষা হবে। 200 মার্কের পরীক্ষার মধ্যে জেনারেল হচ্ছে 100 মার্কস, আপনাদের যে সাবজেক্টিভ আছে সেটা হচ্ছে 100 মার্কস। অনেকে আছে যারা জেনারেলে ভালো, তো তাদের এটা দরকার নেই, তাদের ফুল কোর্স কেনারও দরকার নাই, তারা শুধু সাবজেক্টিভের 100 মার্কেরটা নেবে। আর যারা সাবজেক্টিভে ভালো তারা জেনারেল নেবে, আর যাদের দুইটাতে ল্যাকিংস আছে তারা জেনারেল এবং সাবজেক্টিভ দুইটাই নেবে। ঠিক আছে, যেখানে টোটাল আপনার পূর্ণাঙ্গ 200 মার্কের প্রস্তুতিটা থাকবে। তো প্রিয় স্যারেরা, আপনাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, সেটা হচ্ছে আমাদের এই কোর্সটা খুবই খুবই এনার্জেটিক একটা কোর্স হবে ইনশাল্লাহ, এবং আপনাদের একটা স্বপ্নের চাকরি যেটা আছে সেটা পাওয়ার ক্ষেত্রে এই কোর্সটা আপনাদের অনেক ফলপ্রসূ হবে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন সবাই একটু কষ্ট করে একটু কমেন্টে জানান আপনারা কোনটা চাচ্ছেন। আপনারা সবাই জেনারেল চাইলে বা শুধু জেনারেল কোর্সটা হলে G017 কমেন্ট করতে পারেন, সাবজেক্টিভ হলে S017, আর যদি জেনারেল এবং সাবজেক্টিভ হয় তাহলে GS017। এই 3টা আপনি কমেন্ট করেন।
আপনাদের যেটা প্রয়োজন, যেমন অলরেডি লামিয়া লামু এস অর্থাৎ সাবজেক্টিভ চেয়েছেন, আফিয়া চেয়েছেন জিএস অর্থাৎ জেনারেল এবং সাবজেক্টিভ। আপনারা একটু কষ্ট করে ইনবক্স চেক করেন, আমাদের প্রতিনিধি যারা আছে খুবই দ্রুত আপনাদের সাথে রেসপন্স করবে, ঠিক আছে? লেট করার কোনো সুযোগ নাই প্রিয় শিক্ষার্থীরা। আমাদের কিন্তু 70% ছাড়ে কিন্তু আপনাদের আজকে এই কোর্স ফিটা আবার নতুন বছর উপলক্ষে এই 19তম শিক্ষক নিবন্ধন কোর্স, এটা কিন্তু আপনাদের জন্য কিন্তু এই কোডগুলো ব্যবহার করে কিন্তু আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। কি কি কোর্স? একটা হচ্ছে জেনারেল, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে আপনি যদি জেনারেলের কন্টেক্সট গুলো সম্পর্কে জানতে চান, ঠিক আছে, যে জেনারেল কন্টেক্সট সম্পর্কে যদি জানতে চান, সেক্ষেত্রে আপনাকে জেনারেল 017 এটা একটু আপনাদের কমেন্ট করতে হবে। আপনি যদি সাবজেক্টিভের কোর্স সম্পর্কে আপনি জানতে চান, সেক্ষেত্রে সাবজেক্টিভ 017 এটা দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, আমার জেনারেল এবং সাবজেক্টিভ দুইটাতেই ল্যাকিংস আছে, আমি জেনারেল এবং সাবজেক্টিভ দুইটা সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে আপনাকে GS 017 কিন্তু কমেন্ট করতে হবে। আমি একটু দেখি কারা কারা কমেন্টে করেছেন। সেতু আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস, অনেক ধন্যবাদ প্রিয় স্যাররা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড প্রিয় স্যাররা। যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, যাদের রেজাল্ট কিন্তু কয়েকদিনের মধ্যে দিয়ে দিবেন, অনেকের স্বপ্ন পূরণ হয়ে যাবে। তো অনেকের স্বপ্ন পূরণ হয়ে যাবে, অনেকের স্বপ্ন পূরণ নাও হতে পারে, কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে বারবার বারবার নিজের প্রস্তুতির জায়গাটাকে শানিত করা এবং নিজেকে একটা অন্যতম একটা ভালো মর্যাদার একটা পূর্ণ স্থানে নিয়ে যাওয়া, এটাই কিন্তু মূলত গুরুত্বপূর্ণ। তো যারা ভর্তি আছেন, যেমন সঞ্জিদা অলরেডি ভর্তি আছেন, অনেক ধন্যবাদ আপনাকে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, ভর্তি হতে চাচ্ছেন, আপনাদের সকলকে আমি একটা আহ্বান জানাই, সেটা হচ্ছে আপনারা এই কমেন্ট গুলো করতে পারেন। একটা হচ্ছে G017, যেটা যদি আপনি শুধু জেনারেলে থাকতে চান G017, আপনি সাবজেক্টিভ হলে S017 এবং জেনারেল এবং সাবজেক্টিভ হলে GS017। এইগুলো একটু কমেন্টে জানান, হ্যাঁ, একটু কমেন্টে জানান। কমেন্টে জানালে কিন্তু আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে কানেক্ট হবে। সৈয়দ রাসেল আছেন আমাদের সাথে, জহিরুল আছে আমাদের সাথে। ওকে, ভেরি গুড। এখন যেহেতু আগামীতে আশা রাখছি যে যেহেতু নির্বাচিত সরকার আসছে, তো তাদেরকে আমরা কথা বলতে পারবো যে আপনাদের সময়কালে কেন এই ডিভাইস পার্টির আপনারা কেন ব্যবস্থা নিতে পারছেন না, আপনারা কেন হচ্ছে এই যে প্রশ্ন ফাঁসের উপর ব্যবস্থা নিতে পারছেন না, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে আমরা আশা রাখি কথা বলতে পারবো। তো সেই জায়গা থেকে প্রিয় স্যারেরা, আমাদের এই ডাটাগুলো আশা করছি আপনারা একটু ভালো করে দেখবেন। এবং আমাদের যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, শুধু জেনারেলে যুক্ত হতে চাইলে G017, আমাদের সাথে যুক্ত হতে চান যদি সাবজেক্টিভে তাহলে S017, এবং যদি জেনারেল এবং সাবজেক্টিভ দুইটাতে যুক্ত হতে চান তাহলে GS017 কমেন্ট করে আমাদেরকে একটু ইনবক্সে জানাতে পারেন, অথবা আমাদের কমেন্ট করতে পারেন। আমাদের প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা আমাদের সাথে এতদিন ধরে যুক্ত আছেন, আমাদের ক্লাসগুলো করছেন সুন্দরভাবে, হ্যাঁ, তো সকলের জন্য এটা একটা খুবই আশীর্বাদ স্বরূপ হবে ইনশাল্লাহ। জেনারেলের ফুল কোর্স, সাবজেক্টিভের ফুল কোর্স, আর যাদের দুইটাতেই ঝামেলা তাদের জেনারেল এবং সাবজেক্টিভ দুইটার সম্মিলিত একটা কোর্স। এবং এটার মাধ্যমে আপনার মূলত যে আগামীর প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিটাকে আমরা অনেক সুন্দরভাবে শানিত করবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য এই লাইফটা খুবই গুরুত্ব সহকারে আমি নিয়েছি, এবং আপনাদের জন্য যে নির্বাচনের যে রিলেটেড যে টপিকগুলো ছিল বা যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে, সেগুলো কিন্তু সলভ করা হয়েছে। তো আপনারা যদি চান যে আমাদের সাথে আরো একটা বড় জার্নি পূরণ করবেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এইগুলাই কমেন্ট করতে হবে, তো জেনারেল সাবজেক্টিভ এবং জেনারেল সাবজেক্টিভ দুইটা। তো প্রিয় শিক্ষার্থীরা, সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। যারা অলরেডি আজকে বা কালকে আমাদের যে এখন রিসেন্ট সময় আমাদের যে রেজাল্টটা দিবে, সেই রেজাল্টে যারা যারা চান্স প্রাপ্ত হবে, সকলের জন্য সুপারিশ প্রাপ্ত হবে, সকলের জন্যই কিন্তু আমি অনেক সাধুবাদ জানাই। কিন্তু যাদের হবে না, তাদের কিন্তু হাল না ছেড়ে লেগে থাকতে হবে শেষ পর্যন্ত। ওকে, তো তো আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, সবাই একটু কষ্ট করে G017, S017 অথবা GS017, এই যে কোনো একটা, ঠিক আছে, এই যে কোনো একটা আমাদের সাথে কমেন্ট করে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে একটাই আরজি রেখে আমি বিদায় নিচ্ছি, সেটা হচ্ছে জেনারেলে যারা যারা ভর্তি হতে যাচ্ছেন G017টা একটু কমেন্ট করেন, সাবজেক্টিভ হলে S017, এবং যারা দুইটাই হতে চাচ্ছেন তারা কিন্তু GS017টা কমেন্ট করেন। আপনাদের কমেন্ট করলেই কিন্তু আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে খুব দ্রুত কিন্তু যুক্ত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি নয়, দ্রুত সিদ্ধান্ত নেন নিজের স্বপ্নকে পূরণ করা এবং টিউটোরিয়াল পরিবারের সাথে থাকা। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছি শেষ পর্যন্ত। দেখাবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আমাদের লাইফটা চলবে, সবাই দ্রুত এই কমেন্ট করে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে যান। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।